একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল, সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম, কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। ভালোবাসার মরশুমে আজকের গল্প অন্য ভালোবাসা। গল্পের লেখক প্রীতম, গল্প পাঠে আমি তোমাদের বন্ধু অন্তরা, আর গল্পের অন্যান্য ভূমিকায় আমার সঙ্গে প্রীতম। চলো আজকে একদম দেরি করব না, চটপট শুরু করে দেব আজকের ভালোবাসার মরশুমের অন্য ভালোবাসা। তারপর বলুন, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আরে বিয়ে বাড়ির সিজন চলছে, সেজে গুজে কবজি ডুবিয়ে সবাই বিয়ে বাড়ি খেতে চলল। এই তো দেখুন না, আমিও এসেছি বিয়ে বাড়ি খেতে। কিন্তু বিয়ে বাড়ি এসে সে কি ক্যাঁচাল! বর বউয়ে তো প্রায় হাতাহাতি হওয়ার অবস্থা। এ বলে আমায় দেখ, তো বলে আমায় দেখ, কাউকে তো থামানোই যায় না। শেষ পর্যন্ত বিয়েটা হলে হয়। আমার পরিচয় জানতে চাইছেন তাই না? আরে ধুর, রাখুন তো আমার পরিচয়, আমার কথা বলে আর কি লাভ। চলুন ওদের সাথেই পরিচয় করাই। ওরা মানে যাদের আজ বিয়ে হওয়ার কথা। হ্যাঁ, বিয়ে হওয়ার কথাই বললাম, কারণ শেষ পর্যন্ত বিয়েটা হবে কিনা সে সন্দেহ রয়েই যাচ্ছে। না হলে কোনোদিন শুনেছেন বিয়ের দিন মালা বদলের ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে বউ বরকে ছাদনা তলায় কষে কানটা মুলে দিল? কি ভাবছেন বর্মশাই মুখ বুজে অপমান সহ্য করেছে? না না, সে গুড়ে বালি। বর বাবাজিও ছেড়ে কথা বলার পাত্র নয়। ছাদনা তলায় দাঁড়িয়ে লম্বা চওড়া ভাষণ তো দিয়েছেনই, উপরন্তু হবু বউয়ের নাকখানা দিয়েছে মুলে। ফর্সা গোলগাল মুখটায় কোথায় সিঁদুর দানের পর নাকের উপর সিঁদুর পরে লাল হবে তা নয়, নাকমলা খেয়ে কোণে এখন বেজায় খেপে, খানিক রাবণ ভগিনী শূর্পণখার মতো খেপে রয়েছে। দাঁড়ান দাঁড়ান, আজকের ঝামেলার কথায় পরে আসছি, আগে তাদের সাথে পরিচয়টা তো করাই। ঋদ্ধি সেনগুপ্ত, বিএসসি ফার্স্ট ইয়ার, ম্যাথস অনার্স, যাদবপুর ইউনিভার্সিটি। হ্যাঁ ঠিকই ধরেছেন, পড়াশোনায় বেশ ভালো। উত্তর পাড়ার ছেলে ঋদ্ধি, মানে ওখান থেকে স্কুলিং করেছে, আর উচ্চ মাধ্যমিকে বেশ ভালো নাম্বার পেয়েছিল। দেখতে ভালোই, তবে অ্যাটিটিউডখানা তার থেকেও বেশি। বেশ রুড গোছের, বলতে পারেন খানিকটা অ্যাংরি ইয়াং ম্যান। সাধারণত ডেনিম জিন্স আর ডেনিম শার্ট পরেই তাকে কলেজ ক্যাম্পাসে দেখা যায়। সত্যি বলতে কি, দূর থেকে দেখলে বেশ একটা হিরো হিরো অ্যাপিয়ারেন্স মনে হয়, কিন্তু কাছে গেলে যে অতটাও আহামরি লাগবে তেমনটা কিন্তু নয়। ওই একটা আলগা চটক। তবে হ্যাঁ, ওই যে বললাম অ্যাটিটিউড আছে 4 আনার উপর 14 আনা। তাই অ্যাটিটিউড, পার্সোনালিটি আর লুকস, এই তিনটের মিশেলে ক্যাম্পাসের অনেক ললনাই ঘায়েল। শুধু ফার্স্ট ইয়ার নয় বাবা, সিনিয়র দিদিরাও ঝাড়ি মারতে সুযোগ ছাড়ে না ঋদ্ধি সেনগুপ্ত ক্যাম্পাসে ঢুকলে। এই ঋদ্ধি, ঋদ্ধি, এই শোন না, তোর সাথে না আমার একটু কথা ছিল। বলছিলাম মিলনদার ক্যান্টিনে বসে একটু কথা বলা যাবে রে? কলেজের ফার্স্ট ইয়ারের বাংলা অনার্স ডিপার্টমেন্টের তনয়া সে বছর ভ্যালেন্টাইন্স ডের কদিন আগে একখানা গোলাপ ফুলের বুকে আর সেই সাথে একখানা লাল রঙের কার্ড নিয়ে ঋদ্ধিকে গিয়ে কথাটা বলতেই সে গেল বেজায় চোটে। কেন তোর সাথে হঠাৎ করে মিলনদার ক্যান্টিনে ডেটিং করতে যেতে হবে কেন? আকাশে বাতাসে বসন্তের আনাগোনা আর মনে বেজায় সুরসুরি না? এই শোন,
সামনে সেমিস্টার, হ্যাঁ, এসব ফালতু বাওয়াল দিতে আসবি না। বেচারা তনয়া মুখখানা কাচুমাচু করে গ্রিন জোনের পাশের ডাস্টবিনটায় ছুঁড়ে গোলাপটা আর কার্ডটা ফেলে দিয়ে চলে গেল ইউনিভার্সিটির 3 নম্বর গেটের দিকে। যদিও তাতে ঋদ্ধি সেনগুপ্তর কিছু গেল এলো বলে মনে হলো না। এমন ঘটনা অবশ্য প্রথমবার নয়। এখনো অব্দি ফার্স্ট সেমিস্টার উতরে সবে সেকেন্ড সেমিস্টারে গেছে। এই 6 মাসেই অন্তত 5-6টা প্রপোজাল পেয়ে গেছে ঋদ্ধি, আর সব কটাকেই ধরে ধরে রিজেক্ট। কি জানি, এতে বোধহয় ওর একটা আলাদাই আত্মতুষ্টি। ঋদ্ধি সেনগুপ্ত কোনো মেয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে না। ওদিকে ওর বেচারা বন্ধুগুলো বসে বসে হাত কামড়ায়। তাদের তো কোনো মেয়ে চেঁচে পড়ে এসে প্রপোজই করে না, আর নিজেরা প্রপোজ করলে ঝাঁটার বাড়ি তো কপালে আছেই। যাই হোক, এহেন ঋদ্ধির পরিচয় তো আপনারা পেলেন। এবার চলুন পরিচয় করে নিই সম্পূর্ণা গোস্বামীর সঙ্গে। সম্পূর্ণা একই ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিটেক ডিপার্টমেন্টের ছাত্রী। ওরও ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার। 5 ফুট 1 ইঞ্চি হাইট, বাড়ি শ্রীরামপুর। উচ্চ মাধ্যমিকের পর জয়েন্ট এন্ট্রান্সে ভালো র্যাঙ্ক করায় আপাতত সেও এই ইউনিভার্সিটির ছাত্রী হওয়ার সুযোগ পেয়েছে। তবে হ্যাঁ, সম্পূর্ণ অবশ্য প্রকৃত অর্থে পাপা কিপারি, বড়লোক বাবার একমাত্র দুলালি হলে যা হয় আর কি। ওভার ইমোশন আর এন্টারটেনমেন্ট কোসেন্টে ভরপুর একটা মেয়ে, তার উপর মেধাবী হওয়ায় সম্পূর্ণাকে বলাই যায় বিউটি উইথ দ্য ব্রেইন। সম্পূর্ণা আর ঋদ্ধির মধ্যে একটা কমন বিষয় অবশ্য লক্ষ্য করা যায়, দুজনেই কিন্তু হাই অন ডিমান্ড। ঋদ্ধি সেনগুপ্ত যেখানে প্রায় প্রতিদিনই নতুন নতুন প্রপোজাল পাচ্ছেন, সেখানে কিন্তু মামুনিও পিছিয়ে নেই। সিনিয়র দাদা থেকে পাস আউট অ্যালামনি অ্যাসোসিয়েশনের সদ্য মেম্বার হওয়া দাদারাও রিইউনিয়নে বেশ টার্গেট করে নিয়েছে সম্পূর্ণাকে। তাই সম্পূর্ণাও জুনিয়র হয়েও কলেজ ক্যাম্পাসে আলাদাই মেজাজে। দুজনের পরিচয় তো আপনারা পেলেন। এবার তাহলে জেনে নেওয়া যাক ওদের দুজনের পরিচয়টা হয়েছিল কি করে। ফার্স্ট সেমিস্টারে যখন নবীন বরণ অনুষ্ঠান, ঠিক তখনই ওদের দুজনের আলাপ। না, ঠিক গদগদভাবে প্রথম দিনের আলাপটা ওদের জমে ওঠেনি, বরং বলা ভালো খানিক ঠোকাঠুকি দিয়েই শুরু হয়েছিল শুরুর সেদিন। এই যে ব্রো, তোমাদের এই সমস্ত ছাত্র রাজনীতির কচকচানিগুলো বাইরে গিয়ে করলে হতো না? আমরা এখন এখানে গান প্র্যাকটিস করব। কমন রুমে ঢুকে ঋদ্ধিদের গ্রুপটাকে উদ্দেশ্য করে এভাবেই সম্পূর্ণা কামান দেগেছিল। থেমে থাকার পাত্র তো ঋদ্ধি কোনোদিনই ছিল না, তাই সোজা বলে বসল, হ্যালো ম্যাডাম, ভুল করছো, এটা কমন রুম, তোমার বাথরুম নয় যে গান প্র্যাকটিস করবে। আর এখানে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, অতএব রাজনীতি চলছে, চলবে। রেগে গিয়ে নাক ফুলিয়ে কমন রুম থেকে বেরিয়ে এসেছিল নিজের দলবল নিয়ে সম্পূর্ণা নিজেই। শুধু বেরিয়ে আসার আগে বাঁ হাতের তর্জনীখানা উঁচু করে ঋদ্ধির দিকে তাকিয়ে বলে এসেছিল, এই যে কোচি নেতা, তোমাকে কিন্তু আমি ছাড়বো না। হ্যাঁ, এই ছিল ওদের প্রথম আলাপের সিন। তা কথা রেখেছে সম্পূর্ণা। সত্যি সত্যি ঋদ্ধিকে কিন্তু ও ছাড়েনি, বলা ভালো একেবারে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। কমন রুমের বাইরের করিডরে সম্পূর্ণা তার দলবল নিয়ে শুরু করেছিল গানের রেওয়াজ। হ্যাঁ, রেওয়াজ বলাই ভালো, কারণ সেখানে সম্পূর্ণা একাই ভালো গান গাইতে পারে। তাই সবাই চুপ করে শুনছিল আর সম্পূর্ণা একাই গাইছিল। আর অন্যদিকে কমন রুমের ভেতরে ঋদ্ধি তার দল বলের সাথে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা ছেড়ে হঠাৎ করেই মন দিয়ে শুনতে শুরু করেছিল সম্পূর্ণার গান। জাগরণে যাইবে ভাবরে, ধুর হচ্ছে না, ঠিক করে কর। জাগরণে যাইবে ভাবরে, আখি হতে ঘুম নীল হরে, কে নীল হরে, মরি মরি। ঋদ্ধির বহিঃপ্রকাশ যেহেতু কম, তাই চুপ করে মুখে একটা মুচকি হাসি মেখে কমন রুম থেকে বেরিয়ে সম্পূর্ণার থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে
চুপ করে ওকে ওয়াচ করছিল সেদিন। হ্যাঁ, এই প্রথমবার ঋদ্ধি সেনের কারোকে একটা মনে ধরেছিল, কিন্তু সে কথা ঋদ্ধি ছাড়া আর কেউ জানত না। তারপর পরের দিন এইচবি বাস স্ট্যান্ডের লাইনে দাঁড়িয়ে শুধুমাত্র কানের কাছে গিয়ে নিচু স্বরে বলে এসেছিল ঋদ্ধি, গানটা কিন্তু দিব্যি গাইলে। চমকে উঠেছিল সম্পূর্ণা। এই ছেলেটাকেই তো থ্রেড দিয়ে বেরিয়েছিল কমান্ড রুম থেকে, তারপরেও এই ছেলেটা ওর গানের প্রশংসা করছে। ওভারথিঙ্ক করে সম্পূর্ণা জিজ্ঞাসা করলো, তারপর কি ব্যাপার? থ্রেড দেওয়ার পরেও গানটা ভালো লাগলো? হিপোক্রেসি আমার পছন্দের নয়। থ্রেড দেওয়ার বদলা না হয় কোনো একদিন তুলে নেব, তাই বলে যেটা ভালো সেটাকে প্রশংসা করব না, এমনটা কি হয়? মনে মনে বেশ ভালো লাগলো কথাটা, আর তার সাথে সম্পূর্ণারও বোধ হয় ঋদ্ধিকে বেশ ভালোই লাগলো। তাই নিজেই ডান হাতটা বাড়িয়ে পরিচয় পর্বটা শুরু করলো। থ্যাঙ্কস ব্রো, সম্পূর্ণা গোস্বামী, কম্পিউটার সায়েন্স বিটেক সেকেন্ড সেম। ঋদ্ধি সেনগুপ্ত, ম্যাথস অনার্স, ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার। আরে বাহ, তাহলে তো তুই ব্যাচমেট। তুই বলছি কেমন? নো প্রবলেম, বলতেই পারিস। কথায় কথায় বাসের প্যাসেঞ্জারদের লাইন এগোতে থাকলো। অবশেষে দুজনেই সিট পেল পাশাপাশি। বাই দ্য ওয়ে, তোর বাড়িটা কোথায়? এই তো উত্তরপাড়া। তোর? আমার শ্রীরামপুর। এগোতে থাকলো ওদের আলাপ আলোচনা। রুট ঋদ্ধি সেনগুপ্ত শুধুমাত্র একটা জিনিসেই বড্ড দুর্বল হয়ে পড়ে, সেটা হলো গান। আর সম্পূর্ণার গানের টেরিফিক গলা আর তার সাথে একটা ডোন্ট কেয়ার অ্যাটিটিউড যেন কোনো একটা অদৃশ্য মোহে আটকে ফেলেছিল ঋদ্ধিকে। কাজেই আলাপ গড়িয়ে বন্ধুত্ব। মেন লাইনের ট্রেন চেপে শুরু হলো দুজনের একই সাথে কলেজে আনাগোনা। একসাথে ফিরতি পথে এইচবি বাস স্ট্যান্ডের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা। সাউথ সিটির নিচে ফাস্ট ফুডের দোকানে একসাথে পছন্দের মোমো অথবা চাউমিন একে অন্যকে ট্রিট দেওয়া। এমনকি দুজনের বাড়ি থেকে দুজনের পছন্দের টিফিন এক্সচেঞ্জ করা। সবই চলতে থাকলো ওদের মধ্যে। কিন্তু কোনোভাবে ভাববেন না নেকুপুসু প্রেম বাড়ছে ওদের মধ্যে, বরং উল্টোটা। যত দিন যাচ্ছে ওদের মধ্যে সম্পর্কটা টম অ্যান্ড জেরির মতো হয়ে যাচ্ছে। সম্পূর্ণা নির্দ্বিধায় হাওড়া স্টেশনের ভিড়ের মাঝখানে একটা ট্রেন মিস করার জন্য ঋদ্ধিকে থাবড়ে দিতে পারে। আবার ঋদ্ধিও ক্যাম্পাস ভর্তি ছেলে মেয়েদের সামনে সম্পূর্ণার মাথায় চাঁটি মেরে কেন ক্লাস বাঙ্ক করেছে সে কথা জানতে চেয়ে বসতেই পারে। আসলে দিন যেতে না যেতেই ওরা বেস্ট ফ্রেন্ড ফর এভার হয়ে গেছে। ওই যে কি একটা বলে না, BFF। এভাবেই কাটছিল দিনগুলো। দেখতে দেখতে সেকেন্ড ইয়ার পার করে ওরা এখন থার্ড ইয়ার। ততদিনে দুজনেই অনেক প্রপোজাল রিজেক্ট করে তা নিয়ে নিজেদের মধ্যে বেশ হাসি মজা করেছে। কিন্তু মুশকিল বাঁধল তখনই যখন ফোর্থ ইয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সৃজন প্রপোজ করে বসল সম্পূর্ণাকে। ইউনিয়নের দাদা অ্যাসিস্ট্যান্ট GS সৃজনকে একটু লেজে খেলাবে সম্পূর্ণা, তাই সরাসরি রিজেক্ট করেনি। আর তাতেই বেজায় চটল ঋদ্ধি। ওই বলছি, তোর ব্যাপারটা কি? হ্যাঁ, কেন? কোন ব্যাপার? এই যে দেখতে পাচ্ছি, কখনো মিলনদার ক্যান্টিনে, কখনো গ্রিন জোনে, কখনো ফুটবল গ্রাউন্ডের পাশ দিয়ে সৃজনদার সাথে এত চিপকে চিপকে হাঁটছিস। তা কি বোঝাচ্ছে সৃজনদা? কেমিস্ট্রি না বায়োলজি? চিল ব্রো, ইনফি ক্র্যাক করে গেছে, তাই একটু সাজেশন নিচ্ছিলাম, ওই আর কি। আর তাতেই প্রপোজ করে বসবে, আমি কি করে জানবো? তাই তো মামুনি, তুমি তো বড্ড নেকা, কিছুই তো বোঝো না। না এই 1 মিনিট, তোর ফাটছে কেন তাতে? চিল। এরপরেই রেগে গিয়ে গটগট করে গেট থেকে বেরিয়ে ঢাকুরিয়া ব্রিজের দিকে হাঁটতে থাকে ঋদ্ধি। এই প্রথমবার সৃজনের সাথে সম্পূর্ণাকে দেখে অদ্ভুত একটা ফিলিংস তৈরি হয় ঋদ্ধির। ওকে রাগ করে বেরিয়ে যেতে দেখে পিছু নেয় সম্পূর্ণা নিজেও। আরে আরে থাম থাম, হলোটা কি তোর? বৃষ্টি নামলো তো, আরে ভিজে যাবি, দাঁড়া বলছি।
কোনো কথা না শুনে হন হন করে হাঁটতে থাকে ঋদ্ধি। আরে এ তো দৌড়চ্ছে। আরে বাবা, আরে আস্তে, কি রে? উফ, শুনতে পাচ্ছিস না নাকি? বৃষ্টির বেগ বাড়তে থাকায় হ্যাচকা টেনে ঋদ্ধিকে থামিয়ে নিয়ে ছাতার নিচে নিয়ে আসে সম্পূর্ণা। ততক্ষণে ওরা অবশ্য গোল পার্কের পাশে নির্জন রাস্তাটায় পৌঁছে গেছে। হ্যাচকা টানে ঋদ্ধি প্রথমবার সম্পূর্ণার এত কাছে। আর সেই প্রথমবার অঝোর বৃষ্টিতে ছাতার নিচে সম্পূর্ণার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিয়েছিল ঋদ্ধি। একে অন্যের শ্বাস প্রশ্বাস উপলব্ধি করতে পেরেছিল প্রথমবার। না, ওইসব লাভ ইউ টাভ ইউ বলে প্রপোজ করতে হয়নি কারোকে, কিন্তু ওদের প্রেম জমে উঠতে সময় লাগেনি মোটেই। এভাবেই কেটে গেল কলেজ লাইফ। তারপর 4th ইয়ার কমপ্লিট করার পর সম্পূর্ণা জয়েন করলো একটা নামকরা আইটি কোম্পানিতে। যদিও তখনও ঋদ্ধি পড়াশোনা শেষ করে উঠতে পারেনি। এমএসসি সেকেন্ড ইয়ার চলছে তখন ওর। তবে এমএসসি সেকেন্ড ইয়ারের গোটা একটা বছর প্রায় সেভাবে কলেজ যেত না ঋদ্ধি, কারণ কলেজ যেতে ভালো লাগতো না ওর। ক্যাম্পাসে এত বন্ধু বান্ধব, এত অ্যাডমায়ার থাকা সত্ত্বেও সম্পূর্ণার অভাবটা কোনোভাবেই যেন মিটত না। সব সময় মনে হতো কখন এমএসসিটা কমপ্লিট করে ইউনিভার্সিটি থেকে বেরোতে পারবে। দিন গুনতে থাকে ঋদ্ধি। অন্যদিকে আইটি কোম্পানির কাজের প্রেসারে ডুবে থাকে সম্পূর্ণা। দেখা হওয়া তো দূরস্থ, যে সম্পূর্ণাকে ছাড়া একটা টি শার্টও কিনতে যায়নি ঋদ্ধি, সেই সম্পূর্ণার সাথে দিনের পর দিন ফোন, হোয়াটসঅ্যাপ চ্যাট ছাড়া সেভাবে কথাই হতো না ওদের। তার এফেক্ট পড়ল ঋদ্ধির পড়াশোনায়। এমএসসি কমপ্লিট করার পর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসার জন্য নিজেকে তৈরি করল, কিন্তু কোনোভাবেই মন বসাতে পারছিল না ও। আস্তে আস্তে চারপাশের বন্ধু বান্ধবদের চাকরি পাওয়া, সেটেল হওয়া দেখতে দেখতে কোথাও একটা ডিপ্রেশনের মধ্যে ডুবে যাচ্ছিল ও। আর ওদিকে বেজায় চাপে পড়ল সম্পূর্ণা নিজেও। বিটেক কমপ্লিট করার পর চাকরি করছে আজ প্রায় বছর 4 হয়ে গেল। আপাততভাবে ফাইন্যান্সিয়ালি বেশ এস্টাবলিশমেন্ট পেয়েছে। অতএব যা হয়, বাড়ি থেকে আসতে লাগলো বিয়ের প্রেশার। সম্পূর্ণারও কোনো আপত্তি থাকতো না যদি ঋদ্ধি এস্টাবলিশমেন্ট পেয়ে যেত। বলছিলাম এবার কিন্তু তোমার বিয়েটা নিয়ে ভাবা উচিত। বাবা, আর ইউ ক্রেজি? দেখো, এই সময়টা না লাইফকে এনজয় করার। এখন কোনোভাবেই আমি বিয়ে টিয়ে নিয়ে ভাবতে পারবো না। ভাবতে পারছি না বললে তো চলবে না, ভাবতেই হবে। সব কিছুর জন্য একটা বয়স থাকে, সেই বয়সটা পেরিয়ে গেলে ভালো হয় না। ব্যাস, শুরু হয়ে গেল সমস্যা। আসল কারণ যে ঋদ্ধির চাকরি না পাওয়া, সেটা বাবাকে কি করে বোঝাবে? তা তোমার ওই ঋদ্ধি এখনো চাকরি টাকরি পায়নি, এই তো? না বাবা, আসলে বাবা আমতা আমতা করতে থাকে বাবার প্রশ্নে। কি জবাব দেবে ভেবে উঠতে পারে না। আসলে ও অনেকগুলো চাকরির পরীক্ষা দিয়েছে, বুঝতেই তো পারছো, ওই সরকারি চাকরি, তাই খুব তাড়াতাড়ি তো কিছু। ঋদ্ধি ব্রিলিয়ান্ট ছেলে, শুধু শুধু সরকারি চাকরির চক্করে নিজের কেরিয়ারটা নষ্ট করছে কেন? আজকাল সরকারি চাকরির কি অবস্থা জানা নেই? তাছাড়া এখন কত কি অপশন, ও তো পিএইচডিটা করে ফেলতে পারতো। না না, মানে আসলে ওদের তো ফ্যামিলি কন্ডিশনটা। জানি জানি, আমি সব খোঁজ নিয়েছি। তা তোমাকে আমি লেখাপড়া শেখালাম, চাকরি বাকরি করছো, মানুষ করলাম, এতটুকু বুক ঠুকে বলতে পারো না যে ঋদ্ধি যতদিন চাকরি না পাচ্ছে তুমি ওর দায়িত্ব নেবে? হ্যাঁ বাবা, সে আমি নিতেই পারি, কিন্তু ঋদ্ধি বোধহয় কোনোভাবেই রাজি হবে না। তা সে কেন রাজি হবে না কেন? একটা ছেলে যদি বিয়ে করে একটা মেয়ের দায়িত্ব নিতে পারে, তাহলে একটা মেয়েও
বিয়ে করে ছেলের দায়িত্ব নিতেই পারে। আরে তাকে বুঝতে হবে সমাজ বদলাচ্ছে, চিন্তা ভাবনাও তো বদলাতে হবে, দৃষ্টিভঙ্গিটা বদলানো দরকার। এই সমস্ত আলোচনা অবশ্যই ঋদ্ধির কাছে পৌঁছল। সত্যি বলতে কি, ঋদ্ধি কারোর উপর এভাবে বোঝা হতে চায় না। নিজের ক্ষমতার উপর ওর যথেষ্ট বিশ্বাস আছে, কিন্তু তাও সম্পূর্ণা বা সম্পূর্ণার বাবার এই প্রস্তাব নাকচ করতে পারল না কোনোভাবেই। তবে মনে মনে ঋদ্ধি সিদ্ধান্ত নিল যে শুধুমাত্র সরকারি চাকরির প্রিপারেশন নিয়ে জেদ ধরে বসে থাকলে শুধুই সময় নষ্ট হবে। তাই পিএইচডিটা নতুন করে শুরু করবে ও। আর অ্যাপ্লাই করে বসলো আশেপাশের বেশ কিছু প্রাইভেট কনভেন্ট স্কুলে। একাডেমিক রেকর্ডস আর ইন্টারভিউ পারফরমেন্সে ঋদ্ধি সেনগুপ্ত বাজিমাত করবেই এ তো জানার কথা। যদিও মাইনে সম্পূর্ণার থেকে কম হলেও তা নিয়ে খুব একটা মেল ইগো দেখালো না ঋদ্ধি। ধার্য হলো বিয়ের দিন, তারপর আর কি, সোজা ছাদনাতলা। ফাইনালি সেই আমার গলাতেই মালাটা দিতে হলো তো। হ্যাঁ হ্যাঁ, তো কি হয়েছে? একদম ভাও খাবি না তার জন্য? হুস, বেশ করব। তোর মতো এঁড়ে গরুকে মণ্ডপ অবধি আনতে পেরেছি। যার মধ্যে প্রেমের পও নেই তাকে প্রেম কি আমি বোঝাতে পেরেছি। যে কারো কথা শোনে না তাকে চোখের ইশারায় নাচাতে পারছি। যে 100টা মেয়েকে তুড়ি মেরে রিজেক্ট করে দিয়েছে তাকে আজ এই মেয়েটাকে হারানোর ভয়ে কাঁদতে দেখেছি। ভাও তো আমি খাবই, আজ তো আমারই ভাও খাওয়ার দিন। এই এই এইখানে আবার এসব কথা কেন? হ্যাঁ, সবাই শুনতে পাবে। ওই দেখ, ভিডিও হচ্ছে। হোক হোক, তোর মতন একটা আস্ত বলদকে মানুষ করলাম আর একটু লোক জানবে না, তা কি করে হয় বলো বাবু সোনা? মানে আমি কি বলদ নাকি? অফকোর্স, ওই তো ড্রেসিং টেবিলে একটা চিরুনি, বাথরুমে একটা সাবান আর একটা শ্যাম্পুর প্যাকেট ছিল। এখন দেখেছিস? হ্যাঁ, এখন আমার রুমের যা হাল করেছো বাবা, ওই চিরুনি আর সাবানই খুঁজে পাচ্ছি না। ওটা রুম না শপিং মল ভগবান জানে। এই এই এই, আমার রুম আবার কি? ওটা এখন আমাদের বাবু, তোমার একার না। ঝগড়া মোটামুটি এমন একটা পর্যায়ে পৌঁছলো যেখান থেকে কানমোলা নাকমোলা সবই চলতে থাকলো মালা বদলের আগেই। মনটা তো কবেই নিয়ে নিয়েছি, এবার শুধু মানি ব্যাগ ফাঁকা করার সময়। এই একদম না, নিজে চাকরি করিস তো, আমার মানি ব্যাগ থেকে একদম নিবি না। তার উপর আমার মাত্র ওই কটা টাকা মাইনে, তোর মতো কর্পোরেটের চাকরি তো আর করি না। তো নিজে চাকরি করি তো কি, তোরটায় ভাগ বসাবো না? যা, তা আবার হয় নাকি? ও মাগো, সাক্ষাৎ ডাকাত নিয়ে যাচ্ছি গো ঘরে। আরে হ্যাঁ হ্যাঁ, শাশুড়ি মা জানেন যে মেয়ে তার এরকম এঁড়ে গরুর মন চুরি করতে পারে সে ছোটখাটো চোর হবে না, ডাকাতি হবে কনফার্ম। নে নে, অনেক হলো। ঠাকুর মশাই যা কটকট করে তাকাচ্ছেন না, এবার মালা না পরালে কান ধরে বের করে দেবে বিয়ের প্যান্ডেল থেকে। দাঁড়া দাঁড়া, 5 ফুট 1 ইঞ্চির হাইট, তার আবার 7 ফুটের ডায়লগ, সেই তো না ঝুঁকলে মালা দিতে পারবি না। হ্যাঁ হ্যাঁ বড়মশাই, ঝোঁকো ঝোঁকো, সারা জীবন এভাবে মাথায় করে রাখতে হবে তো বউকে। কি ভাবছেন অবশেষে মালা বদলটা হলো কি না? আরে হলো হলো, ফেব্রুয়ারি মাস, ভ্যালেন্টাইন্স ডে আসছে। এই সময় অযথা হিরো হিরোইনের ব্রেকআপ করালে আপনারা আমাদের আস্ত রাখবেন, সেই তো কমেন্ট বক্সে এসে হুমকি দেবেন। তার চেয়ে বরং এই থাক, ওদের বিয়ে হয়ে যাক, ওরা সুখে সংসার করুক। কি হলো, গল্পটা ছোট হয়ে গেল? আরে বাবা, ভালো মন্দ খাবারের গন্ধ আসছে নাকে। সবকিছু বাদ দিয়ে এই যা শোনালাম তাই নিয়ে ক্ষান্ত থাকুন আর অপেক্ষা করুন পরের মঙ্গলবারের জন্য। ভালোবাসায় মাখামাখি গন্ধ নিয়ে গোটা ফেব্রুয়ারি ফিরে ফিরে আসবো, কথা দিলাম। প্রত্যেক মঙ্গলবার ঠিক দুপুর 3:30। শুনতে থাকুন আর মন দিয়ে প্রেম করুন। এতক্ষণ আপনারা শুনছিলেন আজকের গল্প অন্য ভালোবাসা। মনে আছে তো? এবার থেকে ভালোবাসার মরশুম থাকছে আপনাদের সাথে সপ্তাহে 2 দিন। মঙ্গলবার দুপুর 3:30 তো ছিলই, তার সাথে শুক্রবার সন্ধে 8টায় চলে এসেছে নতুন ধারাবাহিক গল্প অভিমানী ভালোবাসার প্রথম পর্ব। শুনে জানাবেন কেমন লাগলো।
তার সাথে অবশ্যই আজকের গল্পটা কেমন লাগলো সেটা জানাতেও ভুলবেন না। চলে আসি আগের পর্বে যারা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। আগের পর্বে সঠিক উত্তরদাতা ছিলেন শ্রীকান্ত ঘড়ুই, সঞ্চারী নায়েক, অমিত মান্না, অনন্যা ঘোষ দস্তিদার, পুষ্পিতা নাগ, স্নেহা দাস, সুচিস্মিতা দাস, তন্ময় রায়, প্রীতি সিং সহ অনেকেই। এছাড়াও স্পেশাল কিছু নাম অ্যানাউন্স করব। তাদের মধ্যে প্রথম নিশাদ ইসলাম, আর আরও 3 জনের নাম আমি অন রিকোয়েস্ট অ্যানাউন্স করতে চাই। তারা হলেন ঐশ্বর্য নন্দী, অনিমেষ এবং অনুভব সেন। আর কথা না বাড়িয়ে চলে আসি আজকের পর্বের প্রশ্নে। এই গল্পে যাদবপুর ইউনিভার্সিটির একটি বিখ্যাত ক্যান্টিনের নাম নেওয়া হয়েছে। বলুন তো সেই ক্যান্টিনের নামটা কি? প্রতি পর্বের মতো এই পর্বের প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আগামী পর্বে। তাহলে এখন বিদায়। যেতে যেতে শুধু বলে যাওয়া, আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর ভালোবাসার মরশুম ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, পারলে সেটাও ফলো করে রাখবেন।